সন্ধ্যার এসএটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে লক্ষ্মীপুরবাসীর কাছে ফের নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। জঙ্গিবাদ দমনের সহযোগিতার অঙ্গীকার শেষ হল পুলিশ প্রধানদের সম্মেলন। বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই দাবি সরকারের। জনশক্তি রপ্তানিতে টিআরবির দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান প্রবাসী কল্যাণ মন্ত্রীর। এই প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ফের রাজধানীতে সড়ক অবরোধ। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে লক্ষ্মীপুরবাসীর কাছে ফের নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছেন বলেও ঘোষণা দেন তিনি। 20 বছর পর লক্ষ্মীপুর এসে 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মজনু হোসেনের তোলা ছবিতে লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান, সাথে ছিলেন প্রতিনিধি শহীদুল ইসলাম। প্রায় 20 বছর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর সফর উপলক্ষে সকাল থেকে দূর দূরান্ত থেকে জনতার ঢল নামে জেলার পথে ঘাটে। দুপুর নাগাদই কানায় কানায় ভরে যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে হাজির হয়ে চৌধুরীহাট, নৌবন্দর সহ 17 প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও 10টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান দলের সভানেত্রী। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে অভিযোগ করেন, বিএনপি নেত্রী ভারতের কাছ থেকে কিছুই অর্জন করতে পারেনি। দেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান মূল্যায়ন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। জিয়াউর রহমানের ক্ষমতা ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল। ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারে নাই, স্থল সীমানা চুক্তিও বাস্তবায়ন করতে পারে নাই, আমাদের সমুদ্র সীমার অধিকারও প্রতিষ্ঠা করতে পারে নাই। করেছে কে? আমরা করেছি, আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা সমুদ্র সীমা অর্জন করেছি, স্থল সীমানা চুক্তি করেছি, দেশের উন্নয়নে আমরা কাজ করেছি, আমরা গঙ্গা পানি চুক্তি করেছি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছি। দেশ ও জনগণের উন্নয়নে বাবার মতোই প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য, এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে যে আমার বাবা তার জীবন দিয়ে গেছেন, মা জীবন দিয়ে গেছেন, ভাইরা জীবন দিয়ে গেছেন। আমিও আমার জীবনকে বিলিয়ে দিয়েছি আপনাদের স্বার্থে, আপনাদের কল্যাণে, আপনাদের উন্নয়নে। যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিয়েও আপনাদের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞা। দেশে কোনো গৃহহারা মানুষ থাকবে না জানিয়ে শেখ হাসিনা প্রতিটি এলাকার উন্নয়ন করার ঘোষণা দেন। 2008 এবং 2014 সালে যেভাবে আপনারা ভোট দিয়েছেন, ঠিক সেইভাবে আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। ক্ষমতার লোভে নয়, বরং জনসেবা করতেই শেখ হাসিনা রাজনীতি করে বলেও জনসভায় বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ জিডিপি অর্জিত হয়েছে বর্তমান সরকারের অধীনে। সেই সঙ্গে উন্নয়নের এই অগ্রযাত্রাকে এই অঞ্চলে ছড়িয়ে দিতে অতীতের সব রেকর্ড ভেঙে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিনি। মাহমুদুল হাসান, এসএটিভি, জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর। জঙ্গিবাদ ও আন্তদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হল 14 দেশের পুলিশ প্রধানদের 3 দিনের সম্মেলন। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদ দমন আরও সহজ ও জোরদার হবে বলে জানান পুলিশ প্রধান AKM শহীদুল হক। আর শেষ দিনের সম্মেলনে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশে আইএস বা অন্য কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ দমনের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের আয়োজন ইত্যাদি বিষয়গুলো
গুরুত্ব পেয়েছে এবং আমরা একমত হয়েছি। এবং এই জয়েন্ট ডিক্লারেশন ভিত্তিতে গতকাল যে বাইলেটারাল মিটিং হয়েছে, অনেক দেশ আমাদের বাংলাদেশের সাথে এমইউ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা সরকারের অনুমোদন সাপেক্ষে সেই এমইউ কার্যক্রম শুরু করব। জনশক্তি রপ্তানিতে 90% দুর্নীতির অভিযোগ করে টিআইবির দেয়া প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তার মতে এই প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এমন একপেশে প্রতিবেদন দিয়ে জনশক্তি খাত নিয়ে কেউ ষড়যন্ত্র করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। দুপুরে নিজ দপ্তরে প্রবাসী কল্যাণ বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরবিএম এর সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব বলেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। বিদেশগামী শ্রমিকদের 90%-এরও বেশি কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হন। গত 9 মার্চ এমন একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে ভিসা বাণিজ্য থেকে শুরু করে নানা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। প্রকৃত মূল্য তার থেকে দ্বিগুণ থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এরই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়ে টিআইবির রিপোর্টের জবাব দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। একটা কর্মী যখন নির্বাচন করার কাজ থেকে শুরু করে আবার বাইরে যে ভিসা ট্রেডিং, তারপরে পাসপোর্ট করতে গেলে যে তার সেই দুর্নীতির শিকার মানে হয়রানির শিকার হয়, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময়, এগুলো সব পর্যায়ে দিয়ে দিয়ে তারা কিন্তু এই 90%-এর কথা বলেছে। কিন্তু হেডিংটা এমন ভাবে লিখলে মনে হয় যেন একেবারে 90% দুর্নীতি আমরাই করে বসে আছি। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এর নেপথ্য কারণ খোঁজার ইঙ্গিত দেন সাংবাদিকদের। এটা সম্পূর্ণভাবে বানোয়াট একটা খবর হয়েছে, এটা ঠিক না, এবং এটা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটা কোন জায়গা থেকে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। মালয়েশিয়ার G2G+ নিয়ে দেশে সিন্ডিকেট নেই দাবি করে আগামীতে আরব আমিরাতের দেশগুলোতেও আরও শ্রমিক যাওয়ার ব্যাপারে আশাবাদ জানান তিনি। মালয়েশিয়াতে যেটা সিন্ডিকেট হয়েছে ওটা মালয়েশিয়ার সরকারের অধীনে হয়েছে। মালয়েশিয়া সরকার তাদের বলেছে যে 10 জন বা 12 জন এগুলো কাজ করবে। এখানে সিন্ডিকেট করার অনেক চেষ্টা করছে, কিন্তু আমার জন্য পারে নাই। আমি এলাও করিনি এবং আমি অনেকের সাথে দেখাও করিনি। প্রবাসী কল্যাণ বিষয়ে আরবিএম এর সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে মন্ত্রণালয়ের কর্তারা জানান, এবছর জনশক্তি রপ্তানি অতীতের সব রেকর্ড ছাড়াবে। আমাদের বৈদেশিক কর্মসংস্থানের একটি অত্যন্ত ভালো সময় আমরা পার করছি। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে, এভাবে চলতে পারে না। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়ে রাষ্ট্রপক্ষের বারবার সময় আবেদনের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়ে সরকারকে আরও 2 সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে 8 সদস্যের আপিল বিভাগ তা মঞ্জুর করে। 1999 সালের 2 ডিসেম্বর মাজদার হোসেন মামলায় 12 দফা নির্দেশনা সহ রায় দেয়া হয়। ওই রায়ের 7ম দফায় নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধানের জন্য আলাদা শৃঙ্খলা বিধি প্রণয়নের নির্দেশনা ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষকে একাধিকবার সময় দেওয়ার পরও নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। যে মন্ত্রী মহোদয় দেশে নাই, তিনি ব্যক্তিগত একটা ওনার ভাই মারা গেছেন, উনি দেশের বাইরে আছেন, তো এই জন্যই এই রুলস ফ্রেমে আজকে যেটা গেজেট আমরা আদালত প্রত্যাশা করেছিলেন যে গেজেট আমরা প্রডিউস করব, সেটা আমরা পারিনি। সেই জন্য 4 সপ্তাহ সময় চেয়েছিলাম, আদালত আমাকে 2 সপ্তাহ সময় দিয়েছেন। রাষ্ট্রদ্রোহ সহ 11 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন 28 মার্চ ঠিক করেছে আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই দিন ধার্য করেন। মামলাগুলো হলো রাষ্ট্রদ্রোহের একটি, যাত্রাবাড়ি থানার বিস্ফোরক আইনের মামলা ও মিরপুরের দারুসালাম থানায় নাশকতার 8 মামলা। বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হননি, এমনটি জানিয়ে আদালতের সময় আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখে খালেদা জিয়াকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন। এসব তথ্য জানান খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। নাগরিকত্ব আইন সংশোধনের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে, এমন ঘোষণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক নিরাপত্তা এবং নাগরিকত্ব আইন বিষয়ে আলোচনা করে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ এতে মঈন খান অভিযোগ করেন, নাগরিকত্ব আইন সংশোধন করা হলে তা এদেশের জন্য প্রযোজ্য হবে না। এর মধ্য দিয়ে দেশে অপশাসন প্রতিষ্ঠা হবে বলেও তার দাবি। এই আইনকে কালাকানুন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এসব দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না বলেও সরকারকে সতর্ক করে দেন ডক্টর মঈন খান। এই আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে নাগরিকত্ব সম্বন্ধে। বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে, ন্যাচারাল ব্যালেন্সকে ধ্বংস করে দিয়ে, এই দেশকে অস্থিতিশীল করে দিয়ে, এই দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী এই দেশকে ধ্বংস করে দেবে। মিথ্যা হুমকি দিয়ে, ধমকি দিয়ে, অন্যায় আইন করে, অপশাসন দিয়ে তাদেরকে কোনোদিন কুক্ষিগত করে রাখা যায়নি। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করব। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি অতীতে যে অত্যাচার নির্যাতন করেছে তার কৃতকর্মের ফল এখন ভোগ করছে। তার মতে দলটি এখন বিবৃতি আর ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু জাতীয় পার্টি ২৬ বছর ক্ষমতার বাইরে থাকলেও এখনও সদর্পে টিকে আছে। খুলনা সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে এস.এম. মুশফিকুর রহমানকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী কেসিসি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে সাবেক এই রাষ্ট্রপতি খুলনাবাসীকে তার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বানও জানান। বিএনপি যে অত্যাচার আমাদের করেছিলেন আপনারা সবাই জ্ঞাত আছেন, তার প্রতিফল তারা পাচ্ছে না। স্টেটমেন্ট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই। অফিসিয়াল স্টেটমেন্ট দেন আর ফেসবুক, আর কোনো কর্মকাণ্ড নাই। আমরা ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আলাদা ইনস্টিটিউটের দাবিতে আজও বিক্ষোভ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। এই দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করে তারা। তবে ছাত্রীদের এই আন্দোলনে হতাশার কথা জানান কলেজের শিক্ষকরা। বিস্তারিত জুনায়েদ আলী সাকির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আলাদা ইনস্টিটিউটের দাবিতে স্লোগানে প্রকম্পিত রাজধানীর নীলক্ষেত মোড়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এমন কর্মসূচিতে অংশ নেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের কয়েকশো ছাত্রী। কয়েক বছর ধরে ছাত্রীরা এমন দাবি করে আসলেও আশ্বাস মিলছে না তেমন একটা, তাই রাজপথে আন্দোলন। আদায় করে না দেয়, এমনি দিবে না, বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে, বাট এখনো কোনো বাস্তবায়িত হয়নি। ওনারা আমাদের সেই আগের মধ্যে আশ্বাস দিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু আমরা আশ্বাসে আর বিশ্বাসী না। আমরা একটাই ঘোষণা চাই, এটা ইনস্টিটিউট হবে। 6 মাস আগে এ দাবির প্রতি ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে সেই আশ্বাসের দৃশ্যমান প্রতিফলন না হয় হতাশ ছাত্রীরা। শিক্ষামন্ত্রী একটা কমিটি করে দিয়েছিল, সেই কমিটির আহ্বায়ক ছিল শিক্ষা সচিব। 6 মাস পার হয়ে গেলেও এই কমিটি ন্যূনতম বিবেচনা বোধ দেখায়নি। প্রিন্সিপাল ম্যাম এখন আমাদেরকে বলতেছে কিছু সময় দেওয়ার জন্য, কিন্তু আমরা তো গত 6 মাস যাবত সময় দিয়েছি, কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এদিকে ছাত্রীদের আন্দোলনে কিছুটা বিব্রত সরকারি এই কলেজের শিক্ষকরা। তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয় প্রক্রিয়াধীন বলে জানান এই অধ্যাপক। তারা মন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছে, এটা আজকে না, বেশ কিছুদিন আগের কথা। কাজে সরকার তার নিজস্ব প্রক্রিয়া যেভাবে অগ্রসর হচ্ছে তাকে সেভাবে এগিয়ে যেতে দিতে হবে। দুপুর 2:30 পর্যন্ত চলে ছাত্রীদের অবস্থান কর্মসূচি। দাবি আদায়ে প্রতিদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। আজ ঐতিহাসিক 14 মার্চ। 1971 সালের এদিন ছিল পূর্ব পাকিস্তানে দ্বিতীয় দফায় শুরু হওয়া অসহযোগ আন্দোলনের শেষ দিন। এদিকে জাতীয় সংসদীয় কমিটির বৈঠকে বসার পূর্ব শর্ত হিসেবে বঙ্গবন্ধু আবারও আহ্বান জানান 4 দফা শর্ত মেনে নেয়ার। মার্চের উত্তাল সেই দিনের কথা জানাচ্ছেন ফারজানা শোভা। The new constitution
অসহযোগ আন্দোলনে উত্তাল গোটা পূর্ব পাকিস্তান। প্রতি মুহূর্তে কূটকৌশলে ব্যস্ত সময় কাটাচ্ছে পাক সরকার। আর বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে সামনে রেখেই এগিয়ে যেতে সংঘবদ্ধ হচ্ছে গোটা জাতি। ন্যাপ নেতা আব্দুল ওয়ালি খানের সাথে আলোচনার পর বঙ্গবন্ধু স্পষ্ট জানালেন, এটা বাংলার জনগণের স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচার লড়াই। ওই দিন রাতেই আবারও অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। কিন্তু চতুর ভুট্টো করাচিতে ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠ 2 রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের। এদিকে বঙ্গবন্ধুর 4 দফা শর্তের সপক্ষে ঢাকাসহ সারা দেশে মিছিল আর প্রতিবাদ সভাও হয়। তবে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িই ছিল আন্দোলনের সূতিকাগার, এমনটাই জানালেন সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গেরিলা মুক্তিযোদ্ধা হারুন হাবিব। এমন কোনো দিন ছিল না যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তারা যে নির্দেশ না নিতেন, বঙ্গবন্ধুর নির্দেশনা না দিতেন। এমন কোনো দিন নেই যেখানে সকাল থেকে রাত পর্যন্ত সড়কে সড়কে রাজপথে মিছিল হতো না। ঢাকাতে যত বড় বড় মিছিল হয়েছে, ডেমরা, টঙ্গী, আদমজি থেকে মিছিল চলে আসতো, সশস্ত্র মিছিল। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে চলমান অসহযোগ আন্দোলনে একের পর এক একাত্মতা ঘোষণা করছিল বিভিন্ন সংস্থা সংগঠন। আর বঙ্গবন্ধু কেবল নিয়ম রক্ষার জন্যই পাক সরকারের সাথে আলোচনায় বসতেন বলে জানান তিনি। ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী যারা ছিলেন, নেতৃত্ববৃন্দ, ছাত্র সংগ্রাম পরিষদের সবাইকে কিন্তু তাদের প্রস্তুতি নিতে বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, রোকেয়া হল বা ছাত্ররা দামি রাইফেল নিয়ে তখনই কিন্তু জয় বাংলা বাহিনী গঠন করে মার্চ পাস্ট করেছে। পাকিস্তানি সামরিক শাসকরা বাংলার এই আন্দোলনের ওপরে সতর্ক দৃষ্টি রাখলেও ঢাকার আন্দোলনের ঢেউ আঘাত হানতে থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও, আর এতে সামিল হয় গণমাধ্যমগুলো। ঢাকাতে যা হচ্ছে, রাজশাহী, খুলনা, যশোরে তা হচ্ছে। গোটা দেশ যেন একটা অগ্নিগর্ভ। তারা এক্ষুনি চায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ফারজানা শোভা, SATV, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনার অনির্বাণ বাতিঘর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আর বঙ্গবন্ধুর আদর্শ ও জাতির অভ্যুদয়ের ইতিহাস প্রজন্মের মাঝে তুলে ধরতে কক্সবাজারে ছাত্রলীগের উদ্যোগে হয়ে গেল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে উজ্জীবিত স্কুল মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা। কক্সবাজার থেকে আহসান সুবনের প্রতিবেদন, জানাচ্ছেন মনিজা হাবিব। চোখে চশমা, গায়ে মুজিব কোট, তর্জনী উঁচিয়ে খুদে এই প্রতিযোগীর বজ্রকণ্ঠে জাতির জনকের ৭ই মার্চের ভাষণ শুনে অভিভূত সবাই। সোমবার পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজন করা হয় বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ প্রতিযোগিতার। বয়সের ব্যবধান যাই থাকুক, কণ্ঠে বজ্র নির্ঘোষ সেই ৭ই মার্চ, সেই উদ্দীপ্ত বিকেল যেন তখনকার রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে আছেন এক একজন শেখ মুজিব। সেই ভাষণটা আজকে আমরা এখানে বলতে এসেছি। আমি ওনার ভাষণ দিই, আমি বাসায়ও ওরকম প্র্যাকটিস করি। আমার ওনাকে খুব বেশি ভালো লাগে, যেটা সত্যি কথা, আর আমি নিজেকে ধন্য মনে করি। বঙ্গবন্ধুর আদর্শে প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। শুধুমাত্র ভাষণটা তাদের মধ্যে তৈরি করে দিলে হবে না, ভাষণের চেতনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা তৈরি হয়েছিল এবং সেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, সেই ইতিহাসও তাদের মধ্যে সঠিকভাবে তৈরি করে দিতে হবে। দেশকে ভালোবাসার ক্ষেত্রে এবং একজন আদর্শবান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একজন সত্যিকারের দেশপ্রেম নাগরিক হওয়ার জন্য মূলত এই আয়োজন। ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেরা ভাষণ শুনিয়ে প্রথম পুরস্কার অর্জন করে শিশু আবেদ শাহরিয়ার মাহমুদ অপি। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। SATV নিউজ ডেস্ক। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। দুদক কার্যালয়ে প্রায় ৩ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ বিষয়ে তিনি সাংবাদিকদের কিছু জানাতে চাননি। পরে দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল জানান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাহকদের প্রিমিয়াম নিজের নামে বিনিয়োগ, বোর্ড সভায় অনুপস্থিতদের স্বাক্ষর জাল, অনুমোদন ছাড়া সিদ্ধান্ত গ্রহণ সহ কয়েকটি অভিযোগ রয়েছে। তিনি জানান, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসানকেও তলব করেছে দুদক। অন্যদের বিনিয়োগকৃত যে প্রিমিয়ামের টাকা, সেই টাকাটি নিজে আত্মসাৎ করেছেন। তিনি কিছু কিছু ঋণ অনিয়মিতভাবে অনুমোদন করেছেন। আরেকটি নালিশ যেটি, সেটি হলো বোর্ড সভায় অনুপস্থিত যে সমস্ত সদস্য ছিলেন, সেই সদস্যদের উপস্থিত দেখিয়েছেন তিনি এবং তাদের স্বাক্ষর জাল করে
বোর্ড সভার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সাংবাদিকদের জন্য অনতিবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজির একাংশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিও জানান নেতারা। এতে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ইলিয়াস খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উন্নত দেশের বাজেটে মানব সম্পদ উন্নয়নে বড় ধরনের বরাদ্দ রাখা হয়, অথচ বাংলাদেশের বাজেটে এমন বরাদ্দ কম থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। বাজেট রিপোর্টিং বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত কর্মশালায় তারা একথা বলেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও ডক্টর হোসেন জিল্লুর রহমান, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ তসলিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর ডক্টর ফরিদুদ্দিন আহমেদ। তারা বাজেট বাস্তবায়নের হার আগের চেয়ে কমছে বলেও উল্লেখ করেন। বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাঠ, পার্ক ও সবুজায়ন সহ ৭টি প্রকল্প বাস্তবায়নে ৫,২৩৮ কোটি ৫৪ লাখ টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে এসব জানান পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন, ১,৩২১ কোটি টাকা খরচে রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করা হবে। ২০২০ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। আর রাস্তাসহ গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে সরকার ১,২৩৮ কোটি টাকা খরচ করবে। এছাড়া ৭৬১ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ, ২৫০০ ও মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। আর ঢাকা উত্তর সিটিতে ২৭৯ টাকা খরচে পাবলিক টয়লেট, মাঠ ও গাছ রোপণ করা হবে। মার্চ থেকে শুরু করে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই ১২ মাসের গড় মূল্যস্ফীতির পরিমাণ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৫.৪১%। আমাদের এডিবি বাস্তবায়নের পরিমাণ হচ্ছে ৪৫,৫৩২ কোটি টাকা। কিউমুলেটিভ এডিবি বাস্তবায়ন আপ টু ফেব্রুয়ারি। ঠিক একই সময়ে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়নের পরিমাণ ছিল ৩৪,৬৭৫ কোটি টাকা। সমুদ্র সীমা নির্ধারণের পর এই প্রথমবারের মতো তেল গ্যাস অনুসন্ধানে চুক্তি করল পেট্রোবাংলা। বিকেলে ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলা মিলনায়তনে এই চুক্তি সই হয়। সমঝোতার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার কোম্পানি দায়ুকে। বাংলাদেশ সরকারের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব বেগম খাদিজা নাজনীন, পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানির পক্ষে সিনিয়র ভাইস চেয়ারম্যান সিবো জু চুক্তিতে সই করেন। এ সময় প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। বুদ্ধি, সাহস ও অর্থ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব কাজের সহযাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। একইভাবে তিনি বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় সংসার সামলানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়া, আরবি পড়া, গান বাজনা শেখা সহ যাবতীয় গৃহস্থালির কাজও সারতেন, যার কারণেই খোকা থেকে শেখ মুজিব এবং বঙ্গবন্ধু থেকে জাতির জনক হতে পেরেছেন শেখ মুজিবুর রহমান। সোমবার হাউস অব কমন্সে বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক সেমিনারে এসব বলেন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদরা। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের প্রতিবেদন। প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় হাউস অব কমন্সে। এই সময় বক্তারা বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের প্রতিটা পদক্ষেপে বঙ্গবন্ধুর সহধর্মিণী এই মহিষী নারীর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী লেখার পিছনেও সবচেয়ে বড় ভূমিকা ছিল মুক্তি সংগ্রামের অন্যতম দিকপাল বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। বঙ্গবন্ধু অনেক পড়তেন, সেই বইপত্র গুছিয়ে দিচ্ছেন, তার সঙ্গে
ছোট ছোট খাতা গুছিয়ে দিচ্ছেন এবং সেই খাতা যখন আবার খাতায় নম্বর দিয়ে দিয়ে খাতা গুছিয়ে দিচ্ছেন, যখন তিনি জেল থেকে ফিরে আসছেন কাপড় জামা এলো কিনা, বইপত্র এলো কিনা সেটা দেখছেন না, ওই খাতাগুলো ঠিকমতো এলো কিনা নম্বর মিলিয়ে আবার সেটি নিয়ে নিচ্ছেন। ফজলুদ্দিন মুজিবের অনেক অবদানই ধীরে ধীরে জানতে পারার কথা তুলে ধরেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি। আরেক ব্রিটিশ এমপিও প্রশংসা করেন বেগম মুজিবের। তিনি ছিলেন আমার নানা জীবনসঙ্গী ও রাজনৈতিক সঙ্গীও। আমার মা আমাদের বলেছেন যে কোনো রাজনৈতিক বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার নানির উপদেশই তিনি শুনতেন। আমি আমার সহকর্মী টিউলিপ সিদ্দিকীর কথা শুনেছি এবং বাংলাদেশের জাতির জনকের পরিবার সম্পর্কেও শুনেছি। সত্যি আমি আপ্লুত। একজন নারী একটা জাতি সৃষ্টিতে কিভাবে তার অবদান রেখেছেন তা অনুকরণীয়। স্বাধীনতা সংগ্রামে বেগম মুজিবের অসামান্য অবদানগুলো তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এই আয়োজন বললেন আয়োজকরা। আন্তর্জাতিকভাবে ওনার যে কন্ট্রিবিউশন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে, এইটা যাতে আন্তর্জাতিকভাবে এটা আমরা তুলে ধরতে পারি সেই প্রচেষ্টা থেকে এটা আমরা আজকে সেমিনারটা করলাম এবং ভবিষ্যতে আমরা আরও করব। বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন শামসুল হক চৌধুরী এমপি, হাই কমিশনার নাজমুন কাওনাইন এবং মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ সহ আরও অনেকে। হিফাজুল করিম রকিব, SATV, লন্ডন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিল চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। সোমবার পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এই বিল উত্থাপিত হলে তা পাশ হয়। এর ফলে চূড়ান্ত হলো ব্রেক্সিট। এখন প্রধানমন্ত্রী থেরেসা মে ইউ এর আর্টিকেল 50 মোতাবেক ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবেন। আর ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হলে আর কোনো কার্যক্রমে ব্রিটেনকে ইউ এর অনুমোদন বা সমর্থনের অপেক্ষা করতে হবে না। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিলটি অনুমোদনের জন্য রানীর কাছে যাবে। এরপর এটি আইনে পরিণত হবে। নানা কার্যক্রমে ইউ এর মুখাপেক্ষী থাকা না থাকার প্রশ্নে গত বছর জুনে ব্রিটেন জুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়। নেদারল্যান্ডসে তুর্কি মন্ত্রীদের গণভোটের পক্ষে সমাবেশ করতে না দেয় এক ডাচ রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে তুরস্ক। সম্প্রতি ছুটি কাটাতে তুরস্কের বাইরে রয়েছেন ডাচ রাষ্ট্রদূত কিস কর্নেলস ভ্যান রিজ। আঙ্কারায় তার প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনা বন্ধ ও দ্বিপক্ষীয় বন্ধুত্বেরও ইতি টানার হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি উপপ্রধানমন্ত্রী নুমান কার্তুমুলাস। নেদারল্যান্ড অবস্থান বা বদলানো পর্যন্ত এসব পদক্ষেপ কার্যকর থাকবে বলেও জানান তিনি। সম্প্রতি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানো নিয়ে গণভোটে জয়ের জন্য ইউরোপের বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছেন তুর্কি মন্ত্রীরা। এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিরুদ্ধে সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগ তুলেছেন এরদোয়ান। সন্ধ্যার SATV সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে লক্ষ্মীপুরবাসীর কাছে ফের নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। জঙ্গিবাদ দমনের সহযোগিতার অঙ্গীকারে শেষ হল পুলিশ প্রধানদের সম্মেলন। বাংলাদেশে IS-এর অস্তিত্ব নেই দাবি সরকারের। জনশক্তি রপ্তানিতে TIB দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান প্রবাসী কল্যাণ মন্ত্রীর। এই প্রতিবেদন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ফের রাজধানীতে সড়ক অবরোধ। এ ছিল সন্ধ্যার SATV সংবাদে। এরপরে দেখবেন মাঝে ময়দানে। আর SATV সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।